কথাটা বলেই যেন তিশান দৌড়ে পালানোর মতো ছাদ থেকে নেমে গেল। রাহা তো রেগে মেগে আগুন, বুঝতেই পারছে যে তিশান ইচ্ছে করে জ্বালাচ্ছে। ছুটির দিনে তিশান শুধু শুধু রাহার সাথে লেগে থাকে, আর যেদিন অফিস থাকে সেদিন কত ভালো মানুষের মতো চলাফেরা করে। রাহা ছাদ থেকে রুমে এসে কিছুটা চিল্লিয়ে তিশানকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, অসভ্য একটা। বাসা না থাকলেই ভালো, শান্তিতে থাকি আমি। যত দূরে থাকে তত শান্তি, কাছে থাকলেই আমার পিছনে লাগে তাকে শুধু। খবিশ বেটা একটা। 8 দিনের মাথায় রোকেয়া বেগম মুনতাহারা সহ সবাই বাড়িতে চলে আসলো। রাহা সবাইকে দেখে মহা খুশি, মনে হচ্ছে এক যুগ পর আপন মানুষগুলোকে দেখলো। শরীফুল ইসলাম একটু রেস্ট নিয়ে রাহাকে ডেকে বলল, চলো রাহা, বাসায় যাই তবে। আর কত এই বাড়িতে? রোকেয়া বেগম তেড়ে মেরে এসে বলল, এই বাড়িতে মানেই কি ভাই সাব? এটা কি বাড়ি নয়? রোকেয়া বেগমের কথায় মুনতাহারা হেসে উঠল। শরীফুল ঠাট্টা করে বলল, আমার মেয়ে প্রথমেই এতদিন শ্বশুর বাড়িতে থেকেছে, এটাও বা কম কিসের বেয়াই? রোকেয়া বেগম রাহার কাছে গিয়ে জিজ্ঞেস করলো। কি রে, বাপের বাড়ি যেতে চাস? রাহা মুচকি হেসে লক্ষ্মী মেয়ের মতো উত্তর দিল, খালামণি, এখন আমি আব্বু আম্মুর সাথে বাসায় যাই। তানিয়া আপু যখন আসবে তখনই আবার চলে আসবো আমি। রাহার কণ্ঠে অনুগত। রোকেয়া বেগম বেশ হাসি খুশি ভাবেই রাহাকে অনুমতি দিল যাওয়ার জন্য, কিন্তু আমতা আমতা করে বলল, তা যাবি যা, কিন্তু তিশানকে বলে রেখেছিস তো? তিশানকে বলে যেতে হবে কেন আপা? তিশানও অফিস শেষ করে আমাদের বাসায় চলে যাবে, এটা আর আহামরি কি? মন তাহারার কথায় রোকেয়া বেগম আর কিছু বলল না। রাহা চিন্তা করলো, তিশানকে তো বলা হয়নি। তিশান অফিসে যাওয়ার সময় বলে রাখলেই হতো, না হয় ফোন করে বললেও হয়। কিন্তু রাহা বিষয়টা এত মাথায় নিল না। বাবা মায়ের সাথে সরি বাবা মায়ের সাথে বাসায় যাওয়ার খুশিতে সব ভুলে গেল। এখানে আরো যতই আদর যত্নে থাকুক না কেন, বাবার বাড়ির শান্তি আলাদা। রাহা বাসায় এসেই একটা শান্তি শান্তি ঘ্রাণ পেল যেন। ব্যাগপত্র রেখেই সম্পূর্ণ শরীর এলিয়ে দিল বিছানায়। বাহিরে তখন গোধূলি, আকাশের রং মলিন হয়ে এসেছে, চারপাশ অন্ধকার হয়ে আসছে। একটু পরেই সন্ধ্যা নামবে। রাহা বিছানায় শুয়ে আরামে চোখ বন্ধ করে নিল। মুনতাহারা রাহাকে ডেকে বলে দিল এই সন্ধ্যায় যেন না শুয়ে থাকে, মসজিদে আজান হচ্ছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও রাহা মুখে কিছুটা বিরক্তি নিয়ে উঠে বসলো। নিজের রুমটা একটু বেশি আপন লাগে। রাহা চোখ ঘুরিয়ে বিছানার এক কোণে তাকাতেই দেখলো গিটারটা পড়ে আছে। হঠাৎ গিটারটাকে দেখে রাহার কেমন বুক কেঁপে উঠল। গিটারটাতে বেশ অসহায় দেখাচ্ছে, যদিও এটা একটা ঝড়ো বস্তু, তাও মনে হচ্ছে কতটা না অবহেলায় পড়ে আছে বস্তুটা। রাহা পা টিপে গিটারটার কাছে গিয়েই একটু থামলো। আজ রাহা চাইলেই কেন জানি ফট করে গিটারটাকে ছুঁতে পারছে না। মনে হচ্ছে গিটারটাকে ছুঁতে রাহাকে কোনো কিছু আটকে দিচ্ছে। তাও বহু কষ্টে রাহা কাপা কাপা হাতে গিটারটা হাতে নিল। গিটারটা কোলে তুলে বিছানায় বসে গিটারের তার টেনে স্বর তোলার চেষ্টা করলো, কিন্তু না, ব্যর্থ হলো। গিটারের স্বর উঠছে না। মনে হচ্ছে এই কয়েকদিনে রাহা গিটার বাজানো ভুলে গিয়েছে। স্বর তুলতে না পেরে রাহার অসহায় লাগলো। কিছুটা রাগ করেই গিটারটাকে বিছানায় ফেলে দিল। বাসায় আসার আমেজটা নষ্ট হয়ে গেল মুহূর্তেই। ঠিক কোন কারণে রাহার মনে অস্থিরতা হচ্ছে সেটা রাহা বুঝতে পারল না। আজান ততক্ষণে শেষ। রাহা কাঁথা টেনে শুয়ে পড়ল। মাথা থেকে সব চিন্তা ভাবনা বাদ দিয়ে একটু চুপ করে শুয়ে থাকতে চাইলো। রাত 9টা বাজে। রাহা তখনও ঘুমাচ্ছে। মুনতাহারা ভুল করেও রাহাকে ডাকতে আসলো না। রাহা ঘুমাচ্ছে, এতেই যেন মায়ের মন স্বস্তি পাচ্ছে। মেয়ে নিশ্চয়ই এতদিন কষ্ট করেছে, রান্না বাড়া করতে হয়েছে। যদিও তিশান এত কিছু করতে দিবে না, তাও মুনতাহারার মন বলল আমার মেয়ে বরং ঘুমাক, এই কারণে আর ডাকেনি। সব সময় বিকেল 5টা কিংবা 6টায় অফিস থেকে চলে আসে তিশান, কিন্তু এখন রাত 9টা, তাও তিশানের আসার কোনো খবর নেই। শরীফুল ভাবলো যতই হোক নতুন জামাই তো, একবার কল করে বলা উচিত। যেই কল করতে যাবে অমনি কলিং বেল বেজে উঠলো। কারো আর বুঝতে বাকি রইল না কে আসছে। তিশান রুমে ঢুকতেই শরীফুল জিজ্ঞেস করলো, কি ব্যাপার তিশান, আজকে এত লেট হলো যে? তিশান গোমরা মুখে হাসি টেনে নিয়ে আসার চেষ্টা করে বলল, অফিস থেকে বেরোয়েছি লেট করে। এতদিন তো তাড়াতাড়ি চলে আসতো, তো বাসা ফাঁকা, তাই ভাবলাম আপনারা আছেন আজকে, তাই লেট করে ফিরলাম। তিশানের কথায় শরীফুল জিজ্ঞেস করলো, অফিস থেকে তোমাদের বাসায় গিয়েছিলে নাকি?
শরীফুলের কথায় তিশান ফুলে ফেপে উঠল যেন, তাও রাগ নিয়ন্ত্রণ করে বলল, হ্যাঁ, বাসায় গিয়েছিলাম। চান্তকে আপনারা রাহাকে নিয়ে এসেছেন, একবার জানানোর প্রয়োজন মনে করলেন না কেউ? তিশানের রাগ কিছুটা আঁচ করতে পারলো শরীফুল, তাও কিছু বলল না। তিশান রুমে চলে আসলো। রুম অন্ধকার করে রেখেছে রাহা, লাইট অফ করে ঘুমাচ্ছে। এমনিতে তিশান রেগে আছে, এখন রাহার এই শান্তির ঘুম দেখে তিশানের রাগ যেন হাই লেভেলে বেড়ে গেল। রুমের লাইট অন করে দিয়ে রাহার শরীর থেকে কাঁথা টেনে সরিয়ে দিল রাগে। কাঁথা সরিয়ে নিতেই রাহা নড়ে চড়ে উঠল। তিশান রাহাকে দু হাতে টেনে একদম ঘুম থেকে বসিয়ে দিল। রাহা তো হতবাক, অবাক চোখে তিশানের দিকে তাকিয়ে আছে। তিশানকে দেখে এই মুহূর্তে কোনো সুস্থ মানুষ মনে হচ্ছে না। কোনো সুস্থ মানুষ এমন করতে পারে নাকি? ঘুমের ঘরে রাহা এক প্রকার ভুলেই গিয়েছিল তিশান যে তার বিয়ে করা হাজবেন্ড। রাহা সেই বিয়ের আগের জগতে ছিল বিদায় তিশানের এই কাহিনী আর তিশানকে বিছানায় দেখে রাহা চেঁচিয়ে উঠে বলল, কি করছেন তিশান ভাই? তিশানের রাগ ততক্ষণে মাথায়। তিশান রাহার দুগাল চেপে ধরে বলল, খুব তো শান্তিতে ঘুমাচ্ছিলি, মনে হচ্ছে তোকে ও বাসায় আমি ঘুমাতে দিইনি। তিশানের শক্ত হাতের চাপে পিষে যাচ্ছিল রাহার গাল। ব্যথায় কোকিয়ে উঠল রাহা। রাহার আর্তনাদ তিশানের মস্তিষ্কে আঘাত হানতেই তিশান রাহাকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো। তিশানের এমন কাহিনীতে রাহার মনে ভয় বেঁধে গেল। এ কেমন সাইকোর মতো কর্মকাণ্ড! বলে আসেনি বলে এভাবে রাগ দেখাবে? তিশান 2 মিনিট চুপ করে থেকে রাহার দিকে অসহায় দৃষ্টি দিয়ে বলল, বাসায় গিয়ে তোকে দেখতে না পেয়ে মাথা কাজ করছিল না, তাজ পাগল পাগল লাগছিল, তাই তোর সাথে। রাহা তিশানকে থামিয়ে দিল। বুঝতে পারছে তিশানের মাথায় সমস্যা আছে। সে যে ওভার প্রসেসিভ সেটা রাহার বুঝতে অসুবিধা হলো না। রাহা গাল ফুলিয়ে 2 হাতে গাল ডলতে ডলতে নেমে পড়ল বিছানা থেকে। তিশান অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল, চোখে মুখে এক রাশ অপরাধ বোধ। মনে হচ্ছে যা হয়েছে এতে সে অনুতপ্ত। মাথা চেপে ধরে ভাবছে একটু বেশি হয়ে গেল। ততক্ষণে রাহার ডাক পড়লো খেতে যাওয়ার জন্য। সবার সাথে খাওয়া দাওয়া শেষ করে তিশান হেলে দুলে রুমে আসলো। রুমে এসে বিছানা করলো। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে অপেক্ষা করতে লাগলো, অথচ রাহার খবর নেই। রাহা আসছে না দেখে তিশান বারবার দরজা উকি দিচ্ছে। অনেকটা সময় অপেক্ষা করার পর রাহা আসলো রুমে। রাহা জানে আজকের রাতটা তিশানের সাথে ঝগড়া করে কাটাতে হবে, কারণ একটু আগেই ঘুম থেকে উঠেছে, যে কারণে চাইলেও খুব তাড়াতাড়ি রাহা ঘুমিয়ে যেতে পারবে না। রাহা আসতেই তিশান রাহার দিকে তাকিয়ে তার মনোভাব বোঝার চেষ্টা করলো। রাহা স্বাভাবিক ভঙ্গিতে এটা সেটা করছে, কিন্তু তিশানকে পাত্তা দিচ্ছে না। তিশান অভিমানের স্বরে রাহাকে শুনিয়ে বলল, আমার বাসায় তো আমি কাউকে এইভাবে ইগনোর করিনি, তাহলে আমাকে কেন এইভাবে ইগনোর করা হচ্ছে? রাহা মুখ লুকিয়ে হাসলো। তিশানের সামনে শক্ত মুখে থাকতে চাইলো, কিন্তু তিশানের সামনে টিকা সম্ভব না, যেটা রাহার অজানা নয়। রাহার থেকে জবাব না পেয়ে তিশান আবার বলে উঠল, বাহ, কথার জবাবও দিচ্ছে না, এত ইগনোর! রাহা মুখ ফসকে বলে উঠল, তো কি আপনাকে কোলে নিয়ে বসে থাকবো? কথাটা বলেই রাহা জিব্বাতে কামড় মারলো। ভেবেছে কথা বলবে না। তিশান মুচকি হেসে বলল, আয়, পারলে কোলে নে। তিশানের কথায় রাহা উচ্চ স্বরে হেসে ফেলল। হেসে ফেলা মানে হার মানা। রাহার হাসিতে তিশান সাহস পেয়ে গেল, যেন তিশান রাহার হাত টেনে নিজের কাছে নিয়ে গেল। রাহা ছোটাছুটি করেছে তিশানের থেকে ছাড়া পেতে। ওদিকে চিল্লাতেও পারছে না, কারণ পাশের রুমে বাবা মা, শুনলে খারাপ দেখায়। ছোটাছুটি করেও তিশানের থেকে ছাড়া পাওয়া গেল না। রাহা চুপটি করে গেল। তিশান রাহার দিকে তাকিয়ে বলল, নেক্সট টাইম আমার অনুমতি ছাড়া এক পাও নড়ানোর সাহস করবি না। রাহার হাসি হাসি মুখটা নিমিষেই চুপসে গেল। তিশান এতটা শাসনে রাখবে কে জানতো? এটা রাহার কাছে অতিরিক্তই মনে হলো। যদিও রাহা তিশানের অনুমতি ছাড়া কোথাও যাচ্ছে না। তিশানের থেকে চুপসে যাওয়া মুখটা লুকিয়ে রাহা হাসার চেষ্টা করলো, যেই হাসির মানে আমরা মেয়েরা সব মেনে নিয়েই মানিয়ে নিতে পারি, আমরা নারী, আমরা সব পারি, কান্না লুকিয়ে হাসতে জানি। দীর্ঘ 2 মাস পর বিবাহিত জীবন যেমন যায় ঠিক তেমনি সময় যাচ্ছিল রাহা আর তিশানের। তিশানের ভালোবাসার কমতি ছিল না, কিন্তু এটা অতিরিক্ত হয়ে যাওয়াতে তিক্ততা চলে আসছে মনে হয়। রাহা ব্যাপারটা পাত্তা দিতে চাইল না, তবে রাহার মাথায় প্রায় চিন্তারা ঘুরঘুর করে। সেদিন যে রাহা প্রথমবারের মতো বাপের বাসায় গিয়েছিল, তিশান রাতে গিয়ে পরের দিন সকালেই রাহাকে এক প্রকার জোর করে নিজের বাসায় নিয়ে এসেছিল।
সেদিন পর প্রথম তিশানের প্রতি ভীষণ রাগ হয়েছিল রাহার। তিশানদের বাসায় এসে রাহার সারাটা দিন তিশানের ফোন কল মেসেজ কোনো কিছুতে রেসপন্স করেনি রাগে। তারপর রাতে তিশান অফিস থেকে এসেই রাহার সাথে সে কি রাগারাগি, রাহাকে পারে না মারে যে কেন সে মেসেজ ফোন কলের রেসপন্স করেনি। রাহা চুপটি করেছিল, কেবল প্রচন্ড অভিমানে দু চোখ ভিজে আসছিল। এ তো তিশানের সমস্যা, কেন সবকিছুতে রাহার কান্না করতে হবে? তিশান চায় রাহা সব সময় তিশানের কথা মতো চলুক। তিশান রাহাকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। রাহার এতে মোটেও সমস্যা ছিল না। সব মেয়েই চায় স্বামীর কথা মতো চলতে, কিন্তু একটু 19-20 হলেই তিশান রাগারাগি করে, চেঁচামেচি করে, যেটা রাহার মনে আঘাত হানে। কিন্তু রাহা এসব নিয়ে কান্নাকাটিও করতে পারবে না, আবার তিশানের সাথে রাগ করেও থাকতে পারবে না। এ যেন এক বন্দিনী জীবন। বেশ কয়েকদিন হলো রাহা কলেজে যাচ্ছে না। রাহা বসে আছে রুমের বারান্দায়, চুপচাপ বসে থাকতে আজকাল ভালো লাগে। এই যে বসে থাকে, মাথায় কোনো ভাবনা আসে না। রাহা ভাবে আগে তো কত ভাবনা আসতো মাথায়, এখন আসে না কেন? নিশ্চয়ই ভাবনারা এখন ছুটি নিয়েছে। আমিও কবে ছুটি পাবো এসব থেকে? রাহার ভাবনার মাঝেই ফোনটা বেজে উঠলো। ফোন স্ক্রিনে মাই ম্যান দিয়ে সেভ করে রাখা নাম্বার। এটা তিশানের নাম্বার। তিশানকে রাহা স্বামী হিসেবে একটুও ঘৃণা করে না। রাহা বুঝে তিশান একটু অন্যরকম টাইপের মানুষ, তাই সম্পূর্ণটা মেনে নেওয়া দায়িত্ব রাহার। রাহা চায় সংসারে অশান্তি না হোক। প্রথম সংসার, প্রথম পুরুষ, সব নারী চায় সংসার টিকিয়ে রাখতে। তারপরও যদি সংসার না টিকে তাহলে আর কিচ্ছু করার থাকে না। রাহা এখন আর ছোট্ট না, সে সব বোঝে, স্যাক্রিফাইস করতে জানে, হুটহাট কান্না পায় না, মানিয়ে নিতে শিখেছে। সংসার করতে চায় মেয়েটা, তাই তো তিশানের সব কিছুতে ভালোবাসা খোঁজে। তিশান যেভাবে চায় সেভাবেই সে চলে। কি করছিস? ওপাশ থেকে তিশানের প্রশ্নে রাহা একটু গলা ঠিক করে নিয়ে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। না হয় দেখা যাবে কণ্ঠে মলিনতা থাকলে তিশান শুরু করবে, কি হয়েছে, কণ্ঠ এমন শোনায় কেন, আবার কান্নাকাটি করেছিস? আমি কি তোকে মারি, তোকে সুখে রাখি না, ভালোবাসি না? এই প্রশ্নগুলো রাহার ভালো লাগে না, তাই রাহা স্বাভাবিক কণ্ঠে বলল, এই তো বসে আছি, আপনি কি করেন? তিশান তখন অফিসে, নিশ্চয়ই কাজ করছে। কাজের ফাঁকেই রাহাকে 1000 বার ফোন কল আর মেসেজ করবে। রাহা কি করছে, কোথায় আছে, ঠিকঠাক খাচ্ছে কিনা, মিনিটে মিনিটে খবর চাই তার। অথচ একটু 19-20 হলে চেঁচামেচি। তিশান অফিসে কাজ করছে এটা জেনেও রাহা জিজ্ঞেস করে থেমে গেল। কে জানে এটার জন্য আবার ধমক দেয় কিনা, কিন্তু না, তিশান মনোমুগ্ধকর কণ্ঠে বলল, আমার বউটাকে মিস করছি। রাহা কিঞ্চিত হাসলো। তিশানকে নিয়ে রাহা আর পারে না। সে কখন ভালো, কখন খারাপ, কখন রেগে যায়, কখন ভালোবাসে, এসব কিছু রাহা বুঝতে পারে না। তিশানের সবচেয়ে বড় দোষ, রাহার মন কি চাচ্ছে সেটা সে একবারের জন্য ভাবে না। সে কেবল তার নিজেরটা ভাবে। এই যেমন তার এখন ভালোবাসা চাই মানে ভালোবাসতে হবে, এতে রাহার মত আছে কি না সে ব্যাপারে তার খবর নাই। বড্ড একরোখা টাইপের তেদর ছেলে। রাহা আমতা আমতা করে বলল, একটা কথা বলতাম। তিশান রেগে গেল, রেগে বলল, কি সমস্যা রাহা, এইভাবে কেন বলছিস? আমি কি তোকে কোনো কিছুতে বারণ করি যে এইভাবে একটা কথা বলার জন্য অনুমতি চাইছিস? রাহা আবার সমস্যায় পড়লো। এই তিশানটাকে নিয়ে রাহা আর পারে না। বিয়ের প্রথম প্রথম বেশ ভালোবাসা দেখিয়েছে মানুষটা, অথচ এখন এতটাই ভালোবাসা দেখায় যে সব কিছুতে সে সমস্যা বের করে। রাহা তিশানকে মানানোর জন্য বলল, আরে না, বলতেছিস যে আমাকে নিয়ে একটু ঘুরতে যাবেন? রাহা জানে তিশান বারণ করবে না, এটা হলো তিশানের আরেকটা স্বভাব। আজ পর্যন্ত রাহা মুখ ফুটে কিছু চেয়েছে আর তিশান দেয়নি, এমনটা কখনো হয়নি। বেচারা রাহাকে অতিরিক্ত ভালোবাসে, যে কারণে অনেক ভালোবাসা দেখাতে গিয়ে মাঝে মাঝে সেটা বিদঘুটে হয়ে যায়। রাহা মেনে নেয় এগুলো কোনো ব্যাপার না, একসাথে থাকতে গেলে এসব একটু একটু হবেই। তিশান অন্য নারীতে আসক্ত হয়নি বা রাহাকে ছেড়ে অন্য কোনো দিকে নজর দেয়নি। এর চেয়ে স্বস্তির কি হতে পারে? নারীকে 1000 যন্ত্রণা দাও, মেনে নিতে পারবে, কিন্তু পরনারীতে চোখ দিলেই নারী সেটা সহ্য করার ক্ষমতা রাখে না। শান্তশিষ্ট একটা পরিবেশ, ইয়া বড় একটা মাঠ, দুপাশে বয়ে চলা একটা নদী। তিশান রাহার হাত নিজের শক্তপোক্ত হাতের মুঠোয় নিয়ে দুজন পা মিলিয়ে হাঁটছে। রাহার ভীষণ ভালো লাগছে। একে তো এত সুন্দর পরিবেশ, তার উপর মনটাতেও কেমন শান্তি শান্তি লাগছে। রাহার চোখে মুখে স্বস্তির আভা। তিশান রাহার মুখ পানে একবার তাকালো, তারপর রাহাকে শান্ত কণ্ঠে ডেকে বলল, তাজ, জি বলেন। তোর কি আমার উপরে অনেক রাগ?
আমি তোর সাথে খুব খারাপ আচরণ করি, তাই না? তিশান যে নিজের দোষটা সবসময় মুখে স্বীকার করে, এই ব্যাপারটা রাহার বেশ ভালো লাগে। এখনো পর্যন্ত রাহার সাথে রাগারাগি করেছে, ততবারই তিশানি গিয়ে রাহার হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছে। এমনটা সব সময় হয়। এরপর রাহার মনে আর কোনো রাগ থাকতেই পারে না। রাহা একটু অভিমানী স্বরে বলল, ভালো আচরণটাও তো আমার সাথেই করেন, তাহলে যে আমি আপনার থেকে ভালো আচরণটা গ্রহণ করতে পারি, সেই আমি কেন আপনার খারাপ আচরণটা গ্রহণ করতে পারবো না? আমি সম্পূর্ণ আপনাকেই গ্রহণ করেছি, তাই ভালো খারাপ দুটোই আমার। রাহা আগের মতো ঝগড়াটে কথা বলে না, কিন্তু সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে। তিশানের শুধু রাহাকে ভালোবাসতে ইচ্ছে করে। এই ভালোবাসা থেকে এখনো রাহাকে তুই থেকে তুমি বলতে পারেনি। রাহা প্রায় জিজ্ঞেস করত, আপনি আমাকে এখনো তুই বলেই ডাকেন কেন? বউকে কেউ তুই বলে ডাকে? তিশান হেসে উত্তর দিত, তোকে তুমি ডাকতে গেলে আমার মনে হয় তুই অন্য কেউ। আমার ভালো লাগে না, তুই করে বললেই শান্তি লাগে, তুইতেই সব শান্তি। হাঁটতে হাঁটতে একটা বেঞ্চে বসলো দুজনে। তিশান রাহাকে আগলে ধরে বসে পড়লো। তিশান সব সময় রাহাকে এমন ভাবে আগলে ধরে রাখে, মনে হয় তিশান হাতছাড়া করলে রাহা উড়ে যাবে। তিশান রাহার মুখের দিকে তাকিয়ে বলল, তোর সাথে মাঝে মাঝে রাগ করি, কারণ তোকে নিয়ে আমার অনেক ভয়। একটা অজানা ভয় আমাকে তাড়া করে। শুধু আমাকে বলে তুই নাকি আমাকে ছেড়ে চলে যাবি। এই একটা কথা আমাকে ভালো থাকতে দেয় না রাহা। মাথার মধ্যে যন্ত্রণা কাজ করে, যেটা থেকে তোর সাথে চিৎকার চেঁচামেচি করে ফেলি। তিশানের ভয়ার্ত মুখের দিকে রাহা তাকিয়ে রইল। তিশানের মুখে ভালোবাসার কথা শুনতে রাহার ভীষণ ভালো লাগে, কিন্তু তিশান মাঝে মাঝে অজানা এক ভয়ের আশঙ্কা করে। এটা কেন করে রাহা সেটার জবাব আজও পেল না। আচমকা তিশান রাহার দুগালে হাত রেখে অসহায় তাকিয়ে বলল, তাজ, তুই আমাকে সত্যি ছেড়ে যাবে না তো? রাহার মন বিচলিত হলো। কি বলে এই পুরুষ, যার ভালোবাসা তাকে প্রতি মুহূর্তে শক্তি যোগান দেয়, যার একটু রাগারাগি মেয়েটা নিতে পারে না, অভিমান করে গাল ফুলিয়ে থাকে, সেই মেয়ে কেন এই পুরুষকে ছেড়ে যাবে? কেন যাবে? কখনোই যাবে না। রাহা তিশানের বাহুতে জড়িয়ে ধরে বলল, আপনাকে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি আমি এখনো। তিশান স্বস্তি পেল রাহার কথায়। রাহা কথা বললে তিশান মনোমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। মনে হয় রাহার কথায় মধু আছে, যে মধু আহরণ করতে তিশান মরিয়া হয়ে থাকে। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে রাগ অভিমান হতেই পারে, তাই রোকেয়া বেগম কখনো রাহা রাগ করেছে বা দুটো ছেলে মেয়ে ঝগড়া করেছে বুঝতে পারলেও কিচ্ছু বলে না, ভাবে এগুলো হবেই, আবার নিজেরাই ঠিক করে নিবে। হয়ও তাই, রাগ অভিমান ঝগড়াঝাটি সব হয়, তবে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে ভালোবাসা। রাহা সেটা অস্বীকার করতে পারবে না। তিশান নিজেও মানে রাহা তাকে খুব ভালোবাসে, কিন্তু তার রাগটাকে সহ্য করতে পারে না। তিশান নিজের রাগ কন্ট্রোল করতে চায়, তবে মাঝে মাঝে পারে না। তিশানের কাজের প্রেশার বেড়ে গিয়েছে, ইদানিং রাহাকে সময় দিতে পারে না তেমন। এতেও রাহার কোনো রকম অভিযোগ নেই, মেয়েটা বড্ড বুঝদার হয়ে গিয়েছে। তিশানের সময় স্বল্পকার জন্য সে রাহাকে সময় দিতে পারে না, এটা রাহা বুঝে, অথচ তিশান বুঝতে নারাজ। সে রাহাকে কেন সময় দিতে পারে না, এটা নিয়েও রাহার সাথে প্যান প্যান করে মাথা খায়। রাহা যদি বুঝ দিয়ে বলে যে সমস্যা নাই, আপনার তো অনেক কাজ, আমাকে এত সময় দিতে হবে না, ব্যাস হয়ে গেল, তিশানের মাথা আউলাই যাবে। সে উল্টো বুঝে বলবে, কেন রে, আমার সময় তো লাগবে না কেন? আমি সময় দিতে না পারলে তোর খারাপ লাগবে না কেন? তার মানে আমাকে তুই মিস করিস না, আমাকে তুই ভালোবাসিস না। এ হলো রাহার যন্ত্রণা। এই তিশানকে নিয়ে রাহা আর পারে না। কিশোরী থাকাকালীন সময় মনে শখ হতো, ইস আমাকে কেউ অনেক ভালোবাসুক। রাহা এখন ভাবে তিশানের মতো কেউ কাউকে ভালো না বাসুক। বহুদিন পর নিশা কল দিয়েছে। মেয়েটা প্রায় রাহাকে কল দেয়, অথচ রাহা নিজে থেকে কখনো তাকে কল দিতে পারে না, যেন কল দেওয়ার কথা মাথায় থাকে না। নিশার কল পেয়ে রাহা হাসি হাসি মুখে কলটা রিসিভ করে কানে দিতেই নিশার কাট কাট কণ্ঠ, কিরে মাইয়া, জামাই পেয়ে দেখি আমাদের ভুলেই গেলি। এক্সামের পরে তো তোর দেখাও পেলাম না। প্রি টেস্ট দিয়ে যে উধাও হলি, ফাইনালের প্রিপারেশন নিবে কে? নিশা বরাবরের মতোই অনেক বেশি কথা বলে, এই যে একসাথে কত কিছু বলে ফেললো। রাহা নিঃশ্বাস টেনে বিড় বিড় করলো, সব পাগল ছাগল আমার আশেপাশেই, এদের মধ্যে ধীরে সুস্থে কোনো কিছুই নেই। আমি তো জামাই পেয়ে তোদেরকে ভুলে গেলাম, তাই তুইও বুঝি জামাই পেলে আমাদেরকে ভুলে যাবি? নিশা ফোনের ওপাশে মুখ ভেঙচি কাটলো। সবাই তো আর তিশান ভাইয়ের মতো জামাই না যে জামাই পেলে বান্ধবীদের ভুলে যেতে হবে। রাহা হাসলো, মনে মনে ভাবলো। হায় রে তিশান ভাই। রাহাকে আর কিচ্ছু বলার সুযোগ না দিয়ে নিশা গদগদ কণ্ঠে বলল, তা সংসার কেমন চলছে? খালামণি কবে হব?
রাহা লজ্জা পেল। সবকিছু পরিবর্তন হলেও রাহা লজ্জা পাওয়া কমলো না। সে আগের মতোই লাজুক। নিশাকে এবার কি জবাব দিবে? নিশা চেপে ধরলো রাহাকে। রাহা আমতা আমতা করে বলল, নিশা আর রাহা অনেক কথা বলল আর হাসলো। তিশানের কথায় বেশি ছিল। কথার এক পর্যায়ে রাহাকে নিশা জিজ্ঞেস করলো, তিশান ভাই তোকে অনেক ভালোবাসে তাই না রে? রাহা কিছুটা থেমে গেল। তিশান তাকে ভালোবাসে এটা সে অস্বীকার করার সাহস রাখে না। নিশাকে বলল, একটু অতিরিক্তই ভালোবাসে। নিশা তো বেশ খুশি। তার প্রিয় বান্ধবীকে তার স্বামী অনেক নয় বরং অতিরিক্ত ভালোবাসে। এতে খুশি না হয়ে উপায় আছে? নিশা খুশিতে আধখানা হয়ে বলল, বাহ, তাহলে তো অনেক ভালো। রাহা বিড় বিড় করে বলল, ভালো বটে, তবে সমস্যা কি জানিস? নিশা কিছুটা আগ্রহ নিয়ে বলল। কি সমস্যা? রাহা হাসার চেষ্টা করে বলল, বলি যে ভালো, সেটাই বলছি যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, বুঝলি? লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনি অতিরিক্ত ভালোবাসাও ভালো থাকাটাকে কেড়ে নেয়। নিশা ব্যস্ত কণ্ঠে বলল, মানে তোদের মধ্যে কি এখন কোনো ঝামেলা চলছে নাকি? রাহা নিশাকে ভুল প্রমাণ করে দিয়ে বলল, একদমই না, তেমন কিছু নয়। সব সম্পর্কে একটু একটু রাগ, অভিমান, ঝগড়াঝাটি থাকেই। আমি এইসব নিয়ে একটুও চিন্তিত না। তবে কি রাহা? রাহা বেশ ব্যথিত মনে বলল, আমার মন ডাকে, কেন জানি মনে হয় তিশান ভাইয়ের অতিরিক্ত ভালোবাসা সইবে না আমার। এই অতিরিক্ত ভালোবাসা আমার ভালো থাকা কেড়ে নেবে হয়তো। ওনাকে আমি বোঝাতে পারি না যেন আমাকে এত ভালো না বাসে। রাহার শেষ কথায় অসহায়ত্ব আর আহাজারি। কেউ ভালোবাসা না পেয়ে কষ্ট পাচ্ছে আর এই মেয়ে ভালোবাসা পেয়ে কষ্ট পাচ্ছে। দুনিয়ার নিয়ম কি নিষ্ঠুর! ফুটন্ত পানিতে চা পাতা ছেড়ে দিয়ে একটা কাপ সামনে এনে রাখলো রাহা। মাত্রই সম্পূর্ণ কিচেন গুছিয়ে রেখেছে কেবল। তানিয়া রিয়াদ এসেছিল গতকাল সন্ধ্যায়। রাতটা থেকে দুপুরে খাওয়া দাওয়া করেই একটু আগে বের হলো। রাহার বাবা মাত্র এসেছিল। রাহা ভাবলো বাবা মা এখন আর হুটহাট চলে আসে না আগের মতো। এখন আসতে চাইলে দিন কাল ঠিক করে তারপর আসে। আগে যেমন বাসায় থেকে যাওয়া এটা সেটা বোনের জন্য নিয়ে চলে আসতো, সেটা এখন কমে গিয়েছে। এখন আসতে গেলে বাজার থেকে সম্পূর্ণ তরতাজা রিফ্রেশ কিছু নিয়ে আসে। রাহা বুঝতে পারলো না সম্পর্কটা মজবুত হওয়াতে এমন হলো নাকি দুটো সম্পর্ক একসাথে হয়ে গেল বলে এমনটা হলো। রাহা তাচ্ছিল্য হেসে নিজ মনে বিড়বিড় করে আওড়ালো, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তা এতদিন পর কি মনে করে মৌ আপু? শুনলাম বাসা নাকি চেঞ্জ করে ফেলেছো। হাতে চায়ের কাপ। দ্রুত পায়ে এগিয়ে আসা রাহার পানে তাকালো মৌ। সোফায় গুটি সুটি মেরে বসে আছে মেয়েটা। চোখে মুখে বিষণ্ণতা। তার চোখে কিসের এত বিষণ্ণতা রাহা সেটাই বুঝতে পারে না। রাহা চায়ের কাপটা মৌয়ের দিকে এগিয়ে দিয়ে নিজে এসে বসলো ঠিক মৌয়ের সামনে। মৌ রাহার দিকে তাকিয়ে আছে। মেয়েটার মধ্যে অদ্ভুত এক পরিবর্তন এসেছে। যে পরিবর্তন চট করে মৌয়ের চোখে লেগে গিয়েছে। পরিবর্তনটা হলো মেয়েটা দেখে আগের সেই বাচ্চা বাচ্চা রাহা লাগছে না। একদম পাকা সংসারী রাহা মনে হচ্ছে। দু হাতে চুড়ি, নাকে নাকফুল, গলায় মোটা একখানা চেন, কানে দুল, মাছ বরাবর সিথি করে চুল খোপা করা। এই রাহা তার আগের রাহার মধ্যে আকাশ পাতাল তফাৎ। পিচ্ছি রাহার মধ্যে এত কিছু ছিল না। যেই রাহা কিনা ভালো করে একটা কথা বলতে পারতো না, কথা বললেই সবাই হেসে ফেলতো, সেই রাহা এখন আস্ত একটা সংসার সামলায়। আজকেও তানিয়ারা বাবা মা আসাতে সবকিছু রাহা একা হাতে করেছে। রোকেয়া বেগম অসুস্থ, তাকে দেখতে এসেছিল ওরা। রোকেয়া বেগম রাহার পেছন পেছন থেকে সবকিছু বুঝিয়ে দিয়েছে। মুনতাহারা অবশ্য একবার কল করে বলেছিল, জামাই যেহেতু আসবে বাড়িতে, আপা তো অসুস্থ, আমি আগেই চলে আসি। তবে তোকে এত কাজ করতে হবে না, পারবিও না তুই। রাহা রেগে মেগে বলল, পারবি না বলেই তো আমাকে এই অকর্মট বানিয়েছো আম্মু। পারবি নাকি? আমি পারবো, পারতেই হবে আমায়। চিরকাল তুমি থাকবে না আমার সাথে, তাই আমার কাছে আমায় করতে দাও। ব্যাস আর কি। রাহা সব করেছে। বেশ পরিবর্তন হয়েছে মেয়েটা। মৌ চায়ে চুমুক দিতে দিতে মনে মনে ভাবলো, এমন একটা পরিবর্তন আমারও দরকার ছিল। মৌ চায়ে চুমুক দিতেই রাহা মোর দিকে তাকিয়ে বলল, চা ভালো হয়েছে তো আপু? মৌ শেষ চুমুক দিয়ে চাটা শেষ করেই রাহার দিকে তাকিয়ে হাসলো। তারপর বলল, বেশ ভালো হয়েছে, আগের থেকে ওয়ান মোর বেটার।
আগের থেকে বেটার কথাটার মানে বুঝতে না পেরে রাহা মৌর দিকে তাকিয়ে রইল। মৌ কিঞ্চিত হেসে বলল, আরে মেয়ে, এত চিন্তিত হওয়ার কিছু নেই। তুমি প্রথমবার যখন এই বাসায় আসি উসিলত আঙ্কেলের উদ্দেশ্যে চা বানিয়েছিলে সবার জন্য, সেদিন সবাই তোমার তেতো চা মুখ বন্ধ করে খেয়েছিল। তবে ভয়ে ছিল তিশান তোমার নাকে মুখে না চা ঢেলে দেয়। কিন্তু না, তিশান তোমার বানানো তেতো চা খেয়ে নিয়েছিল। তোমার হাতে বিষ পান করতেও সে মরিয়া। রাহা অপ্রস্তুত হলো। সেই দিনের চায়ের এই অবস্থা হয়েছে যেটা রাহার কান অবধি আসে নাই। নিশ্চয়ই রাহার থেকে লুকিয়েছে। রাহার বিড়বিড় করলো, কানে তো আসলো এই কথাটা, একটু দেরি হয়েছে এই আর কি। সত্য তাহলে কখনো চাপা থাকে না। মৌ অনেক দিন পর এই বাসায় এসেছে। রাহা আর তিশানের বিয়ের পরে কোনো এক অজানা কারণে তারা বাসা চেঞ্জ করে ফেলেছিল। আজকে তাও এসেছে তানিয়ার সাথে দেখা করবে বলে, অথচ মৌ আসতে আসতে তানিয়ারা চলে গিয়েছে। রাহা মৌয়ের দিকে তাকিয়ে বলল, আর একটু আগে আসলেই তানিয়াপুর সাথে তোমার দেখা হয়ে যেত। মৌ চোখ তুলে রাহার দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, আর বলো না, রাস্তায় এত জ্যাম। একটু গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তাই লেট হয়ে গেল। রাহা ভ্রু কুঁচকে জানতে চাইল, হঠাৎ গ্রামের বাড়িতে? মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করি। আনমনে কথাটা বলে ফেললো মৌ। কথাটা বলে সে নিজে অপ্রস্তুত হচ্ছে, যার কারণে অস্পষ্ট বোঝা যাচ্ছে এই কথাটা সে আসলে বলতেই চায়নি। রাহা কিছু জিজ্ঞেস করার আগেই মৌ আশেপাশে তাকিয়ে বলল, তিশান ভাই বাসায় নাই, অফিসে নাকি? রাহা মৌয়ের মুখের দিকে তাকালো। সেই প্রথম থেকে মৌয়ের ব্যাপার স্যাপার একটু সুবিধার লাগে না। রাহা হ্যাঁ না উত্তর দিয়ে বলল, তা কি কোনো দরকার? মৌ হেসে ফেললো। হেসেই বলল, আরে রাহা, তুমিও না। তাকে কেন দরকার পড়বে? জানতে চাওয়ার কোনো জন্য জিজ্ঞেস করা। মৌয়ের এত হাসি রাহাকে অপ্রস্তুত করে তুলল। মেয়েটার হাসিও আজকাল কেমন যেন রাহার অন্যরকম মনে হয়। কি একটা অবস্থা! রাহা এসব নিয়ে ভাবতে গেলে আগা মাথা কিছু খুঁজে পাবে না বিধায় এগুলো না ভেবে রাহা মৌকে জিজ্ঞেস করলো, বিয়ে শাদী করবে না আপু? যেন মৌ এমন কোনো প্রশ্নের সামনে পড়বে সেটার প্রস্তুতি নিয়ে এসেছে। তাই একটু বিচলিত না হয়ে বলল, বিয়ে কেন করতেই হয়? করতে যদি হবেই, তাহলে আমরা যাকে চাই তার সাথে কেন সংসার করতে পারি না? নাই যখন পারবো তখন বিয়ে করার প্রয়োজন আছে বলে মনে হয় না। রাহার মাথার উপর দিয়ে সব গেল। এই মেয়ে বলে কি? তার মানে কি সে তিশান ভাইয়ের জন্য? এই না না, একদম তিশান ভাইয়ের দিকে নজর দিলে চোখ খুলে ফেলবো। রাহার মন ব্যগ্র হয়ে বলল, আরে দূর, নজর তো মনে হয় দিয়েই রেখেছে। রাহা আবার বোকা বনে গেল। রাহা সাহস করে জিজ্ঞেস করলো, আপু কি কাঙ্ক্ষিত মানুষের জন্য এমনটা বলছেন? কাঙ্ক্ষিত মানুষ সবারই থাকে রাহা, তোমারও তো ছিল, তাই না? তুমি যাকে ভুলে সংসারে মন দিতে পেরেছো, আমি হয়তো পারবো না। তবে তুমি ঠিকই, আমি ভুল। মরিচিকার পিছনে আটকে আছি আমি। তুমি এগিয়ে যাচ্ছ, যেটা আসলেই উচিত। রাহা একটা ধাক্কা খেলো যেন। রাহার কাঙ্ক্ষিত মানুষ ছিল এই কথাটাও বলল মৌ। এটা কিভাবে বলতে পারলো? আর কাঙ্ক্ষিত মানুষ হতে যাবে কেন সে? পৃথিবীতে যার কোনো অস্তিত্ব নেই তার আশায় স্বামী সংসার ছেড়ে বসে থাকা কি আদৌ উচিত? একদমই না। মৌ চলে গিয়েছে অনেকক্ষণ হলো। রাহা আর মৌয়ের কথাগুলো ভাবতে চাইল না। এখন সন্ধ্যা। প্রতি সন্ধ্যায় রাহা সুন্দর করে সেজেগুজে বসে অপেক্ষা করে তিশানের জন্য। বারান্দায় গিয়ে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে নিচে রাস্তার দিকে তাকিয়ে থাকে। তিশান রিক্সা অথবা গাড়ি থেকে নেমেই প্রথমে উপরের দিকে তাকাবে, তারপর দুজনের দৃষ্টি এক হবে, চোখাচোখি হবে, আত্মার শান্তি মিলবে, চাওয়া চাইয়ের মধ্যে হাসি বিনিময় হবে। এটাই প্রতিদিনকার সন্ধ্যার রুটিন। আর এই রুটিনের যেন হেরফের না হয় সে কারণে তিশান রাহাকে কোথাও যেতে দেয় না, এমনকি বাবার বাসায়ও না। তিশানের অফিস যেদিন থাকে না সেদিন তিশান নিজে সাথে করে রাহাকে নিয়ে বের হয়। রাহা যেখানে যেতে চায় নিয়ে যায়। কলিং বেল চাপতে হয় না। রাহা বারান্দা থেকে যতক্ষণ তিশানকে দেখা যায় দেখে। তারপর তিশান গেটের ভেতর ঢুকে গেলেই রাহা এসে দরজা খুলে দাঁড়িয়ে থাকে। তিশান রাহাকে আগলে ধরে কপালে আলতো চুমু খায়। এ যেন দুটো সুখী মানুষের সংসার, একজোড়া শালিক। রাহা মাঝে মাঝে তিশানের সাথে ইচ্ছে করে অভিমান দেখায়। আজও সেটা দেখাবে ভেবে রেখেছে। অবশ্য সেটা যথেষ্ট কারণও আছে। তিশান বারান্দায় বসে আছে, গায়ে কালো টি শার্ট, মৃদু বাতাসে কপালের সামনের চুল উড়ছে।
রাহার বানিয়ে দেওয়া কফিতে চুমুক দিচ্ছে তিশান। পেছন থেকে রাহা এসে তিশানের চড়া বুকের উল্টাটাতে পিঠ দিয়ে গলায় 2 হাত ঝুলিয়ে দাঁড়ালো। রাহার উপস্থিতি তার স্পর্শ টের পেয়ে তিশান রাহাকে বলল, বলেন মহারানী, আজকে আপনার আর্জি কি? রাহার আমোদ প্রমোদ দেখেই তিশান বুঝতে পারলো রাহা কিছু বলতে চায়। এদিকে রাহা মুচকি হেসে দুষ্টুমি করার জন্য প্রস্তুতি নিয়ে বলল, আপনার কাঙ্ক্ষিত মানুষ এসেছিল আজকে।